আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই তো তাকালাম, কিছু করবেন না, বলুন। আফরান এবার আরিয়ার সামনেই হেসে আরিয়ার নাকে নাক ঘষে বলে, পাগল একটা। আরিয়া একদম মূর্তির মতো হয়ে আছে, কোনো নড়াচড়া নেই। আফরান আরিয়ার কপালে চুমু খেয়ে ওপর থেকে সরে পাশে শুয়ে বলল, যা কাপড় চেঞ্জ কর। আরিয়া মনে হয় হাঁপ ছেড়ে বাঁচল, যেন কোনো বিশাল ওজনের বস্তু পড়েছিল তার ওপর। সুযোগ পেতেই সাথে সাথে উঠে বসে পড়ে। কি হলো, চেঞ্জ কর। আপনি অনেক খারাপ হয়ে গেছেন ভাইয়া, বলে ন্যাকা কান্না শুরু করে। আফরান আরিয়ার দিকে তাকিয়ে শুধালো, এভাবে খালি টাওয়ারে বসে থাকলে আরো খারাপ হয়ে যাবে। আমাকে এভাবে পাগল না বানিয়ে ড্রেস পরে আয়। আরিয়া একবার নিজের দিকে তাকিয়ে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। হয়েছেটা কি, এভাবে কাঁদছিস কেন? আমি এভাবে আছি, আপনি আমাকে এখন বলছেন? তা কি হয়েছে? আমি কি বলেছি এভাবে থাকতে, নাকি তুই এসেছিস? আর দরজা আটকিয়ে শাওয়ারে যাবি, ঠিক আছে? আমি তো দরজা আটকে এসেছিলাম, কিন্তু আমি দরজা লাগালেও আপনি কিভাবে যেন এসে পড়েন। কিভাবে আসলেন সেটা বলুন। তোর রুমে ডুপ্লিকেট চাবি আমার কাছে আছে। আরিয়া বিস্ফোরিত অবাক চোখে আফরানের দিকে তাকায়। তোর শরীরের দাগগুলো এখনো যায়নি। আমি সেদিন বুঝিনি এতটা দাগ পড়ে যাবে। আরিয়া কিছু না বলে উঠে দাঁড়িয়ে বলল, আমি চেঞ্জ করব, আপনি বের হন। আমি দেখবো বললাম কখন? আর আমার আর কি বা দেখার বাকি আছে? 1000 বার দেখেছি, বুঝলি? আর গোসলে গিয়ে এভাবে সুসাইড করার সাবজেক্টটা বাদ দিয়ে দিস, নয়তো কি হবে বুঝতেই পারছিস। এটা আপনি কিভাবে জানলেন? বলে এক চোখ টিপে দুষ্টু হেসে চলে যায়। তারপর আরিয়া সামিরার কথা শুনে আকাশ থেকে পড়ল মনে হয়। বুকটা ছ্যাদ করে উঠল। কলেজে আসা মাত্র শুনতে পেল কাল যে ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করে বিয়ে করে চলে যাবে ভেবেছিল, সেই ছেলেটা আর বেঁচে নেই। কিভাবে মারা গিয়েছে কেউ জানে না। কি বলছিস কি? সত্যি রে, ক্লাসে তার বন্ধুরা বলাবলি করছিল। আরিয়া রাগে ফুঁসছে। আরিয়া আর 1 মিনিটও এখানে দাঁড়িয়ে থাকতে পারল না। ব্যাগটা কাঁধে তুলে হনহন করে বেরিয়ে গেল। কি হলো রে, প্রেমা হঠাৎ কোথায় গেল এভাবে? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। দেখ, ফারহান ভাইও কিন্তু আরোকে প্রপোজাল দিয়েছিল, সেও মারা গেছে। আজ আবার সিনিয়র ফাহাদ ভাই, তাও কাল যার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল। দুজনেই কিন্তু আরিয়াকে প্রপোজ করেছিল, আর দুজনের মৃত্যু। কিছু বুঝতে পারছিস? তাই তো। আচ্ছা, এর পেছনে কে আছে রে? মার্ডার করা আমার মতে এলাকার নির্দয় মানুষটি হলো আফরান ব্রাদার। সামিরা ঢোক গিলে বলল, সেটা তো ভেবে দেখিনি, কিন্তু ভাইয়া কেন এদেরকে মারতে যাবে? সেটাই তো রে, ভেবে পাচ্ছি না। আরিয়া সোজা বাড়ি চলে এসে জাফর সাহেবকে কল দেয়। চাচা, তোমার বড় ছেলে কোথায় কাজ করে? কেন, কি হয়েছে? হঠাৎ আফরানের খোঁজ নিচ্ছিস? যেটা বললাম তার উত্তর দাও। সেটা আমি ঠিকভাবে জানি না, কারণ কখনো ওর কাজ নিয়ে কাউকে জিজ্ঞেস অবধি করিনি। ও যে ভালো কাজ করে না সেটা আমার জানা আছে। ফোন নাম্বার আছে? আছে, অনেক আগে। এখন সেটা ইউজ করে কিনা জানি না। যেটা আছে সেটাই দাও। স্যার, কখন থেকে আননোন নাম্বার থেকে কল আসছে? আফরান গরম চোখে তাকায় তানভীরের দিকে। মিটিং চলাকালীন কারো ফোন বা বাড়তি কথা একদম পছন্দ নয়। বারবার কল আসছে দেখে তানভীর কানের কাছে গিয়ে বলল, স্যার, জরুরিও তো হতে পারে, একটু দেখেন না। আফরান তানভীরের হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে মিটিং রুম থেকে সোজা গাড়ি স্টার্ট দেয়। হঠাৎ এমন হওয়ায় কারো বোধগম্য হলো না। তানভীর তাদেরকে সামলে নিয়ে বলে, স্যার, জরুরিতে গিয়েছে, আজকে এর জন্য মিটিং এখানেই সমাপ্ত। কালকে এটা নিয়ে আবার মিটিং হবে। বলে তানভীরও রুম ছাড়ে। পেছনের গাড়ি করে তানভীর আফরানকে ফলো করে। আফরান সোজা বাড়ির ভেতরে ঢুকে আরিয়ার রুমে গিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, এই মেয়ে, তোমার প্রবলেম কি? কমন সেন্সটুকু নেই? জরুরি কাজে থাকতে পারি না? বলে হাতের কাছে ল্যাম্পটা এক ধাক্কা দিয়ে ফেলে চুরমার করে দিল। আরিয়া আফরানকে দেখে দ্রুত হাতে কলার চেপে ধরে বলল, আপনার জরুরি কাজ বলতে তো মানুষ খুন করা আর
কালো টাকা, তাই না মিস্টার আফরান? বাড়াবাড়ি করো না, বলে দিলাম। যেটা জানো না সেটা নিয়ে কথা বলা আমার পছন্দ না। বাহ, একদম নিষ্পাপ আপনি। শুনুন, আমার সামনে একদম নিষ্পাপ সাজার অভিনয় করবেন না, ওকে? কেন করলেন এটা? আবারও আরেকটা খুন। এত পাষাণ্ড কেন আপনি? নিজের মতো চলেন, ভালো কথা, কেউ তো কিছু বলেনি, কিন্তু কোনো মেয়ের কোল খালি করতে বুকটা কাঁপলো না আপনার? এত পাষাণ্ড কেন? জবাব দিন। আফরান আরিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে 2 গালে 2টো থাপ্পড় বসিয়ে বলতে লাগলো, কি বললাম বুঝিস না? যেটা জানিস না সেটা নিয়ে বাড়াবাড়ি করবি না। আর কি জানতে হবে আমায় বলুন। দিনে কয়টা খুন করেন সেগুলো বলেন। এত এত মানুষ খুন করেন কিভাবে? মায়া বলতে কিছু নেই ভেতরে? না, নেই। আমার কারোর জন্য কোনো পিছুটার নেই। 1000টা খুন করবো, তোর সমস্যা? বল, কি সমস্যা তোর? তোকে মারতেও আমার কলিজা কাঁপবে না, বুঝেছিস? এবার ভাব আমি কেমন হতে পারি। বারবার এক কথা আমার পছন্দ না। বাহ, গুড, ভেরি গুড। মেরে দিন, আমায় একদম মেরে দিন। এমন জাহান্নামী জীবন থেকে মরে যাওয়াই ভালো। বলে আফরানের শার্টের নিচ থেকে আকস্মিক রিভলভারটা হাতে নিয়ে আফরানের মাথায় ধরল। আফরান অবাক হলো। পাগল হয়ে গেছো তুমি? সেন্স আছে নাকি নেই? আজ হয়তো আপনাকে মারবো, নয়তো নিজে মরবো। আজ হয়তো আপনাকে মারবো, নয়তো নিজে মরবো। কিন্তু আপনাকে মেরে কি করবো বলুন তো? কোনো লাভ নেই আমার, কোনো লাভ নেই। আমার জন্য এত ঝামেলা, তাই তো? নিজেকে শেষ করে দিব আমি। আমি এমনিতেও বাঁচতে চাই না। আমি নিজের সতীত্ব হারিয়েছি। আমাকে আপনি স্পর্শ করেছেন, আপনার ওই পাপিষ্ট হাতে আমায় ছুঁয়েছেন, তাই না? নিজেকেই শেষ করে দিব। আমার ভবিষ্যৎ এমনিতেও নষ্ট। দেখো আরু, তুমি এবার বাড়াবাড়ি করছো। এটা আমার কাছে দাও বলছি। একটু এদিক ওদিক হলেই কি হবে? মারা যাব, তাই তো? মারা যাব? আমার তো মরতে ইচ্ছা করে। এটার জন্যই অপেক্ষা করে আছি এতদিন। বেঁচে থেকেও মরে গেছি। দেখো, তোমার যা ইচ্ছা আমাকে বলো। আমি তোমাকে ডিস্টার্ব করি, তাই তো? ঠিক আছে, আর জ্বালাবো না, তোমার সামনেও আসবো না, প্রমিস। কিন্তু এটা দিয়ে দাও। আর আমি ওই ছেলেটাকে শুধুমাত্র থ্রেট দিয়েছিলাম তোমার থেকে দূরে থাকতে, কিন্তু আমি খুন করিনি। সুন্দর জোকস বলেছেন। আপনি থ্রেট দিয়েছেন কিন্তু মারেননি। এটার চেয়ে বেস্ট জোকস আমি আর দুটো শুনিনি, বিশ্বাস করুন। আচ্ছা, যা ইচ্ছা করুন, 1000টা মারুন, কিন্তু আমি আর আপনার কাছে অত্যাচারিত হতে চাই না। আপনার ওই নোংরা হাতে আমার শরীর ছোঁয়া আমার একদম পছন্দ না। কি শুরু করলে তুমি? বললাম তো আর আসবো না তোমার কাছে। এটা দিয়ে দাও এখন। দেখো, বাড়াবাড়ি করলে পরে কি হতে পারে তোমার জানা আছে। পরের বার কিছু হওয়ার সুযোগটাই দেব না। বলে আলিয়া ট্রিগারে হাত রাখলো। আরও স্টপ। আমি মিথ্যে বলছি না, প্রমিস। আর তোমায় ডিস্টার্ব করব না। আরিয়ার কোনো ভ্রুক্ষেপ নেই ট্রিগার চাপ দেওয়ার। ঠিক সেই মুহূর্তে আফরান চিৎকার করে ওঠে। আরিয়া হতভম্ব হয়। আফরান যে এমন করতে পারে তার বোধগম্য হয়নি। আফরান পাশে টি টেবিলের ওপর থেকে গ্লাসটা ভেঙে ঠিক নিজ বুক বরাবর বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আরিয়ার হাতের বন্দুকটা পড়ে যায় নিচে। আফরান দাঁড়িয়ে থাকতে না পেরে নিচে হাঁটু গেড়ে বসে যায়। আফরান ক্ষত জায়গায় হাত রেখে বলে, আরু, আমি তোকে বিশ্বাস করতে পারবো না, আর আটকাতেও পারবো না, কিন্তু কিন্তু নিজেকে তো আটকাতে পারবো। আফরান থেমে থেমে কথাগুলো শেষ করে, মুখে বেপরোয়া হাসি। আরিয়া দ্রুত এসে আফরানের সামনে বসে বলতে লাগলো, আপনি এটা কেন করলেন? না, পাগল হয়েছেন আপনি? কেউ নিজেকে ইচ্ছে করে আঘাত করে? বলেছিলাম না আপনি সাইকো। দেখলেন, আবার প্রমাণ হয়ে গেল আপনি সত্যিই সাইকো। বলে চোখের জল ফেলতে লাগলো। আফরান রক্ত মাখা হাত দুটো দিয়ে আরিয়ার চোখের জল মুছতে গিয়ে আটকে যায়। চোখের জল মুছো। দেখো, একদম কাঁদবে না। আমি তোমাকে আর ছোঁবো না আমার এই অপবিত্র হাতে। আরিয়া কেঁদে কেঁদে বলতে লাগলো, আচ্ছা, এখন আমি কি করব? আমার আমার কি করা উচিত? হ্যাঁ হ্যাঁ, চাচাকে কল দেই। আফরান মুখে বেপরোয়া হাসি টেনে বলল, লাগবে না, আমার ওইভাবে বাঁচতে ইচ্ছে করছে না আর। কিন্তু তোমাকে দেখে দেখে জীবনটা কাটাতে চেয়েছিলাম। বলেই আহ শব্দ করে আবারও হয়তো তীব্র ব্যথায় নয়তো কারো অবাধ্যতার কারণে নিজেকে এভাবে আঘাত করছে। আমি চেয়েছিলাম আমার প্রতিটা সকাল যেন তোমাকে দেখে পার হয়ে যায়। জানো, আজ বিষাদ ছুঁয়েছে এই বুক। তোমাকে নিয়ে কাটাতে চেয়েছিলাম কিছু কাল, তোমাতেই নিজেকে বিলীন করতে চেয়েছিলাম।
আফরান কথাগুলো থেমে থেমে বলছিল। আফরান নিজেকে আর সামলে রাখতে পারছে না, ঢলে পড়ল ফ্লোরে। কথা বলুন, দেখুন আমি শুনছি। আজ আপনাকে, আমার কোনো তাড়া নেই, আজ আপনাকে শুনবো, আপনাকে বুঝবো, বলুন না আরো কিছু। হঠাৎ কেউ একজন এসে আফরানের সামনে বসে বলল, স্যার কি হয়েছে আপনার? ভাবি বসের কি হয়েছে, কথা বলছে না কেন? আরিয়া বিস্মিত হলো। কে উনি? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট তানভীর। আমি জানি না কিছু, উনি একটু আগেই তো কথা বলছিলেন। প্লিজ হসপিটাল নিয়ে চলুন না, ওনার কিছু হবে না। তানভীর দেরি না করে আফরানকে উঠিয়ে গাড়িতে বসালো। আমিও যাব। সরি, আমি ছাড়া হসপিটালে কেউ যেতে পারবে না। বলেই গাড়ি স্টার্ট দিল। আরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। কাজের মহিলা লতা বলল, আফামনি কাইন্দেন না, স্যারের কিছু হইব না। কিন্তু স্যাররে ক্যাডাই কি করলো? খানিক আগেই তো উপরে গিয়েছিল দেখছিলাম। আরিয়া লতাকে জড়িয়ে ধরে বলল, খালা সব দোষ আমার, আমি মেরেছি ওনাকে। লতা অবাক হয়ে বলল, কোন কি আফামনি, আমি আন্নেরে চিনি। আন্নে দো স্যারের উল্টা ভয় পান, আন্নে কেমনে মারবেন? আরিয়া কিছু না বলে ডুকরে কাঁদতে লাগলো। তারপর, আজ 2 দিন হয় গ্রামে এসেছি। আয়ুষ ভাইয়াও 2 দিন আগে জামিন পেল। কিভাবে হয়েছে জানা নেই, কেউ একজন নাকি নির্দেশ দিয়েছে ছেড়ে দিতে, এটুকুই জানা সবার। গ্রামে আসার কারণ আমার ছোট বোন ছায়ার 10 বছরের জন্মদিন উপলক্ষে আসা। আসতে চাইনি, এক প্রকার বাধ্য হয়েই চাচার আর সামিরার জোড়াজুড়িতে আসার পরেও কারোর সাথে কথা বলিনি ছায়া ব্যতীত। আর কেনই বা বলবো? যাদের কারণে জীবনটা ওলট পালট হয়েছে তাদের সাথে কি কথা থাকতে পারে আর? আজ 12টার পরেই কেক কাটা হবে, বাড়ি ভর্তি মানুষ। এর আগেও হয়েছিল, কিন্তু এবারেরটা একটু অন্যরকম ভাবে করা হচ্ছে, সেটাও হঠাৎ করেই। যাই হোক, কোনো মতে রাতটা শেষ করেই কাল চলে যাব ভাবছি, কিন্তু মিস করছি। একজনকে মনে পড়ছে ভীষণ ভাবে। সেদিনের পর আর দেখিনি আফরান ভাইয়াকে, তবে জেনেছি তিনি সুস্থ আছেন। এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলি। আচ্ছা, আমার তো সেদিন ওভাবে কান্না করার কথা ছিল না, তাহলে কেন কেঁদেছিলাম এত? জানি না, কিচ্ছু জানি না। তবে কষ্ট হয়েছিল সেদিন, এটুকু বলতে পারি। আমি আয়নার সামনে বসে সাজগোজ করছি আর ভাবছি এসব। কারো ডাকে ধ্যান ভাঙে, পেছন ঘুরে তাকিয়ে আয়াস ভাইয়াকে দেখি। কখন আসলে ভাইয়া? একটু আগে। একটা কথা বলবি? বলুন। আমি খুন করিনি, এটা তুই বিশ্বাস করিস? পাগল হলে তো এটা ভাবতে যাব আমি? আমার এখনো বুদ্ধি আছে, বুঝলে? আয়ুষ হাসলো। আমাকে বিশ্বাস করিস? না করার কি আছে? ঠিক আছে, আমি গেলাম, জলদি নিচে আস। 12টা বাজতে আর মাত্র 15 মিনিট আছে, শুনেছিস? আমি ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করলাম, কিন্তু আগে গেলে যদি আমার ওসব উলটপালট জিনিস মাখিয়ে সাজ নষ্ট করে দেয় ভেবেই সবার শেষে যাওয়ার মনোভাব নিলাম। ভাবনার মাঝে হঠাৎ সামিরা এসে বলল, জলদি চল, লেট হয়ে যাচ্ছে তো। বলেই আমাকে টানতে টানতে নিচে নিয়ে গেল। সবাই হাতে তালি দেওয়া শুরু করলো। আমি বুঝলাম না হঠাৎ এভাবে তালি বাজানোর মানেটা কি। এখনো তো কেক কাটেনি, তাহলে আমার পাশে আয়ুষ ভাইয়া। আমি ভাইয়াকে বললাম, সবাই এভাবে কি দেখছে গো ভাইয়া? আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে? আজ একটু বেশি সুন্দর লাগছে। সব সময়ের মতোই তো হালকা সেজেছি, তাহলে আজ কেন? আমার কথা রেস্ট নে। বাবা এসে বলল, হ্যাঁ, এটাই আমার বড় মেয়ে, সবাই যেটা ভাবছে সেটাই। আমি বুঝলাম না আমাকে এভাবে সবার সাথে পরিচয় করানোর কি আছে। আমি বাবাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই বাবা আয়ুষ ভাইয়াকে দেখিয়ে বলল, এই যে দেখছেন, আমার বড় মেয়ের ফিয়ান্সি হতে চলেছে। আজ এখানে 2টি অনুষ্ঠান হবে। প্রথমে তো আয়ুষ বাবার সাথে আমার মেয়ের আংটি বদল হবে, পরে ছোট মেয়ের জন্মদিন। আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা কি পাগল হয়ে গেল? এসব কি বলছে? আয়ুষ ভাইয়ার সাথে আমার বিয়ে? হোয়াট ইজ দিস? আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, এসব কি বাবা? বাবা আমার কথাটা যেন শুনলেনই না। আমি আয়ুষ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, এসব কি ভাইয়া? এটা কি মজা করার সময়? তাও এমন মজা? আমার একদম ভালো লাগছে না এটা। কেন, তুই আমায় পছন্দ করিস না? এসব কি বলছো আয়ুষ ভাইয়া? আমি তোমাকে পছন্দ করি, বাট ওভাবে। তাহলে প্রবলেম কোথায়? যা ইচ্ছে মেনে নে। তার মানে তুমি আগে থেকে জানতে?
এসে জেনেছি বাবার চাচা মিলে আগেই ডিসাইড করে নিয়েছিল। আসার পর জেনেছো? আমি এখন জানলাম, আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না? পাশ থেকে রহিমা বেগম অর্থাৎ আরিয়ার মা উঠে বললেন, আস্তে কথা বলো, আর তোমার মতামত কেউ চায়নি। বাবার কথা মেনে নাও। আয়াস ভালো ছেলে, তার কাছে তুমি ভালো থাকবে। এটা আমি অস্বীকার করছি না মা, কিন্তু আর কোনো কিন্তু নয়, সুন্দরভাবে আংটি বদল করে নাও। এঙ্গেজমেন্টটা বাধ্য হয়ে করতে হলো বাবার সম্মানার্থে, না হলে কি যে করতাম নিজেও জানি না। এগুলো কোনো ধরনের কথা হলো? এখন কি ওনার সাথে আমার বিয়ে হবে ভবিষ্যতে? কথাটা ভাবতেই মাথাটা যেন ব্যথা শুরু হয়ে গেল। তারপর ধুমধাম জন্মদিনটাও পালন হলো, অথচ আমার এসব বিরক্ত লাগছে, তাই সেখান থেকে রুমে চলে আসলাম। বলছিস কি এসব? রাগাস না তো এখন। বাবার সম্মানটাও বাঁচানোর ইচ্ছা ছিল না, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে কিছু করার ছিল না আমার। যে যাই বল, আয়ুষ ভাই কিন্তু তোকে অনেক ভালোবাসে। আরিয়া হাতের স্কেলটা দিয়ে বেঞ্চে বাড়ি মেরে সামিরার পাশ থেকে সরে গিয়ে অন্য বেঞ্চে বসলো। আরে রাগ করিস কেন? সামিরা এমনি বললো, তাছাড়া তোর তো এক্সট্রা চয়েস নেই যে রাগ করবি, তাই না? প্রেমার কথায় হতভম্ব হলাম। আসলেই তো, আমি রাগ করছি কেন? বিয়ে তো করতেই হবে। তাহলে যে আমাকে ভালোবাসে তাকে করলে প্রবলেমটা কি? কিন্তু তবুও কেন এত বিরক্তিকর লাগছে সবকিছু? ক্লাস শেষে গাড়ি আসলে উঠে বসলাম। বসতে বসতে খেয়াল করলাম ড্রাইভারের জায়গায় আয়াস ভাইয়া। এনাকে এই মুহূর্তে আমার একদম সহ্য হচ্ছে না। নিজে জানার পরেও স্বার্থের জন্য মানুষটা আমায় জানালো না। ওনার সাথে কোনো কথা নেই আমার। আমি চুপচাপ বসে আছি বাইরের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর ভাইয়া নীরবতা কাটিয়ে বলল, এখনো রেগে আছিস? আমি কিছু বললাম না। দেখ, এভাবে তোকে রাগ করতে দেখলে ভালো লাগে না। আমি ভুল করেছিলাম মানলাম, তো এবার তো মাফ কর। আমি ভাইয়ার দিকে একবার তাকিয়ে ভাইয়ার দেয়া ডায়মন্ডের আংটিটা খুলে তার দিকে ধরলাম। বিষয়টাতে ভাইয়া বোধহয় কষ্ট পেলেন, সাথে সাথে গাড়ির ব্রেক ধরলেন। আয়ুষ ভাইয়া আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে, এক্ষুনি বোধহয় জল গড়িয়ে পড়বে। আমি বুঝতে পেরে বললাম, আমার আংটি পরতে ভালো লাগে না। আয়ুষ ভাইয়া কিছু বলল না। আমি পড়লাম মহা মুশকিলে। আজব এক জীবন আমার, যা কিছু হয় সব বাধ্য হয়ে করতে হয়। যত সব ন্যাকামোর জীবন আমার। না চাইতো পড়ে ফেললাম। না, পড়তে চাইলে নিজের কাছে রেখে দিস। আরিয়া কিছু বলল না। রাত্রে খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। ফোনটা একটু ঘাটাঘাটি করে আবার রেখে দিলাম। কিছুই ভালো লাগছে না, সব বিরক্ত লাগছে আমার একদম। আমি শোয়া থেকে উঠে বসলাম। দরজা খুলে বাড়ির একদম কর্নারের রুমটার দিকে তাকালাম। না, সব অন্ধকার। তার মানে আজকেও তিনি আসেননি বাড়ি। কিন্তু আমার যে ভীষণ দেখতে ইচ্ছে করছে। না থাকলে নাই, একটু ওনার রুমটা গিয়ে দেখে আসি, তার একটু ভালো লাগবে বোধহয়। আমি টিপ টিপ পায়ে ওনার রুমের দরজা খুললাম, গিয়ে লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। বিছানা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে। আচ্ছা, উনি কি বিছানায়ও সুগন্ধি লাগায়? আচ্ছা, ওনার রুমটা তো আজও দেখা হয়নি। একটু আজ যখন সুযোগ পেয়েছি দেখে নেই ভেবে খাট থেকে নেমে যেতেই রুমের লাইট জ্বলে উঠল। আরিয়ার বুকটা কেঁপে ওঠে। চোখ তুলে তাকাতেই দেখে আফরান হাতে কোট নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়া ঢোক গিলল, ভয়ে কাঁপতে লাগলো হাত পা। কিন্তু আরিয়ার ভাবনাকে কলুষিত করে দিয়ে আফরান আরিয়াকে না দেখার ভান করে পাশ কেটে ভেতরে ঢুকে খাটের ওপর কোটটা ছুঁড়ে ফেলে। গলার টাই খুলতে খুলতে আর চোখে আরিয়ার দিকে তাকায়। আরিয়া জানে আফরান ইচ্ছে করেই তাকে ইগনোর করছে। এতদিন অনেক চেষ্টা করেছে একটু দেখার, আজ তো দেখছে। কই, মুখে কেন কথা ফুটছে না? তার তো ক্ষমা চাওয়া উচিত আফরানের থেকে। তার জন্যই তো ওই দিন নিজেকে আঘাত করেছিল আফরান। দেরিতে হলেও বুঝতে পেরেছিল তাকে বাঁচানোর জন্যই নিজেকে আঘাত করেছিল। আফরান গলা খাকারি দেয়। আরিয়া তাকায়, কিন্তু বুঝতে পারছে না সে তার রুমে আসার জন্য এতক্ষণে পুরো বাড়ি মাথায় করে তুলত, অথচ আজ কিছুই বলছে না। আমি শার্ট চেঞ্জ করব। আমি চাই না কেউ আমার পাপিষ্ঠ শরীর দেখুক। আরিয়া বুঝতে পেরে রুম ছাড়ে। 2টার উপরে বাজে, এখনো আরিয়ার চোখে ঘুম নেই। খুব কষ্ট পেয়েছেন তিনি। ওই দিন খুব ভাবে বকেছিলাম ওনাকে। হ্যাঁ, বকেছিলাম তো, কষ্ট কেন পাবেন না? আমার শাস্তি পাওয়া উচিত ওনার কাছ থেকে। কিন্তু আমাকে মারলেন না কেন আজ? আচ্ছা, উনি কি সত্যি আমাকে ভালোবাসেন?
তাহলে বলেন না কেন? ও, আমি কি সব ভাবছি। উনি আমায় কেন ভালোবাসতে যাবেন? আশ্চর্য, আমি ওনার সম্পর্কে এসব কেন ভাবছি? আচ্ছা, উনি কি ঘুমিয়ে গেছেন? ওনার বুকে কি এখনো ব্যথা আছে? না, আর ভাবতে পারছি না। একবার দেখেই আসি। ধরা খেলে বকা খাবো, না হয় 2টা চড় খাবো, কি আর হবে, এমনি তো অভ্যাস হয়ে গিয়েছে। কথাগুলো নিজে নিজে বলে পা বাড়ালো আবারও আফরানের রুমের দিকে। পা পা করে আসতে ধীরে রুমে ঢোকার আগে একবার দরজায় হালকা আওয়াজ করেছিল জেগে আছে কিনা চেক করতে। বুঝতে পারলো ঘুমিয়ে পড়েছে, তাই সংকোচ ছাড়াই রুমে ঢুকলো। রুমে ডিম লাইটটা জ্বালানো, অফ করতে গিয়েও করলো না। অফ করলে যাকে দেখার ইচ্ছে তাকে দেখবে কিভাবে। আরিয়া আফরানের মাথার কাছে গিয়ে দাঁড়ালো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঝাপসা দেখা যাচ্ছে সবকিছুই। আফরানের মাথার কাছে গিয়ে ফ্লোরে লেপ্টে বসে বলল, খাটের উপর 2 হাত রেখে হাতের তালু দিয়ে নিজের দুগালে ভর দিয়ে নিম্ন গলায় বলতে লাগলো, আচ্ছা, আপনার ব্যথা আছে এখনো? আমি কি খুব বাজে বলেছিলাম? আপনি তো আপনার কথা রাখলেন, আমার সামনেও আসেননি ইচ্ছে করে, আমাকে আগের মতো জ্বালাতন করেননি। কিন্তু আমার কেন আপনার এমন নীরবতা ভালো লাগছে না? দূরে যেতে চেয়েও কেন বারবার আপনাকে নিয়েই ভাবছি, কাছে আসার আপ্রাণ চেষ্টা করছি। কেন বলতে পারেন? আমি তো চেয়েছিলাম আপনার থেকে দূরে কোথাও চলে যেতে। তাহলে আপনাকে একটুখানি দেখার তৃষ্ণায় কেন বারবার আপনাকেই খুঁজছি, বলতে পারবেন? আরিয়া কোমল কণ্ঠে এগুলো বলে 2 ফোঁটা চোখের জল ফেলল। আরিয়া আফরানের বুকে ধরে দেখতে চাইল তার ব্যথাটা এখনো আছে কিনা, তাই হাতটা বাড়ালো। আকস্মিক আরিয়ার হাতটা আফরান ধরে বলল, এই পাপিষ্ঠ শরীরে হাত বাড়িও না, তোমার হাত অপবিত্র হয়ে যাবে। আরিয়া ভয়ে কেঁপে উঠল। আপনি কখন উঠলেন? ঘুমিয়েছি কখন? মানে? কিছু না। তাই এখানে কেন এসেছো? আমি তো জ্বালাইনি তোমায়, আমার নোংরা শরীরের ছোঁয়া তোমাকে দেইনি, তাহলে কেন এসেছো? আরিয়া হঠাৎ ফুপিয়ে উঠল। আমি ইচ্ছে করে বলিনি ওই দিন। আমি উত্তর চাইনি। আরিয়া এবার মৃদু শব্দে কাঁদতে লাগলো। আফরান পাশের ল্যাম্প লাইটটা জ্বালিয়ে বলল, এখানে এসে এভাবে ন্যাকামো কেন করছিস? হ্যাঁ, যেভাবে চেয়েছিস পেয়েছিস তো, তাহলে আর কি চাই তোর? আমাকে মেরে দিয়ে পরে হ্যাপি থাকবি? বল, তাহলে মেরে দে আমায়, আমি নড়বো না বিন্দু পরিমাণ। একটু ধমকিয়েই বলল কথাগুলো। আফরানের কথাগুলো শুনে আরিয়া এবার ভ্যাভা করে কেঁদতে লাগলো। আজব তো, এভাবে কাঁদছো কেন? হ্যাঁ, আরিয়ার কান্না থামার কোনো নামগন্ধ নেই। আফরান এবার আরও জোরে ধমকিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটু আওয়াজ করবি তো এখানেই মেরে দেব। আফরান সেমভাবে কেঁদেই চলেছে। আরে, আমাকে কি ভয় পাও না একটুও? আজব তো, কথা না শুনলে কি হবে জানো তো? দুজনের চেঁচামেচিতে জাফর আয়স উঠে আফরানের রুমে আসলো। এসে আরিয়াকে কাঁদতে দেখে জাফর সাহেব তেতে উঠলেন। আচ্ছা আফরান, তুমি কি জীবনে মানুষ হবে না নাকি? এত রাতে মেয়েটাকে ডেকে এনে মারলে, এটার কোনো মানে হয়? যে যেটা যোগ্য সেটা পাবেই। তোমরা এখানে আসলে কেন? আমি এই মেয়ের ন্যাকামো কান্না দেখতে ব্যস্ত। আশ্চর্য, একটা মানুষ এত কাঁদতে পারে কিভাবে? হ্যাঁ আফরান, এত রাতে ওকে এভাবে তোর রুমে ডাকলি কেন? এখন আর ছোট নেই আরিয়া। আজব তো, আমি ডাকতে যাব কেন ওকে? ও নিজেই তো এসেছে। আরিয়া নিজে এই রুমে আসবে, আমার এত বছরেও দেখিনি এখানে পা রাখতে, আর তুই বলছিস আজ তুই আসছিস জেনেও ও এখানে আসবে? আশ্চর্য তো, আমি জানি কি ও কেন এসেছে। আরিয়া এখনো কেঁদেই যাচ্ছে। এটাকে এখান থেকে নিয়ে বিদায় হতো। এভাবে কাঁদছে কেন? আমি কি করেছি? হ্যাঁ, তুই কি করতে পারিস সেটা 4 বছর আগেই দেখে নিয়েছি। আর শোন, ও এখন আমার হবু স্ত্রী, বুঝলি? ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, এক্সাম বাদেই বিয়ে। এখন থেকে ওকে মারামারির হাত তোলা সব বাদ দে। ওকে আমার হবু স্ত্রীর গায়ে কেউ হাত দিবে সেটা আমি মেনে নেব না, মাইন্ড ইট। আয়ুষের কথায় আফরান হেসে বলল, ইয়েস, সেটাই বলছি। একে এখান থেকে নিয়ে ফুট, গেট লস্ট। আর তোর হবু বউকেও বলে দে যেন আমার রুমে যখন তখন না আসে, তোর রুমে নিয়ে যাস। ওর তো কিছু চাহিদাও থাকতে পারে, তাই না? আফরানের কথায় আয়ুষের গা জ্বলে ওঠে। 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কটমট করতে থাকে। হচ্ছেটা কি এখানে? হ্যাঁ আফরান, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো এবার। আমি সীমা আজ নয়, অনেক আগেই ছাড়িয়ে গেছি। সো গট ইট,
এখন যাও এখান থেকে। জাফর আরিয়াকে তুলে বলে। বেশি মেরেছে? আরিয়া হেঁচকি তুলছে, যার কারণে বলতে পারছে না কিছু। এখানে আর দাঁড়িয়ে না থেকে আয়ুষ আরিয়াকে কোলে তুলে নিয়ে চলে যায়। জাফর কিছু না বলে সেখান থেকে চলে আসে। আফরানের চোখ দুটো রক্তিম হয়ে আছে, দাঁতে দাঁত চেপে বিছানায় এক হাতে ঘুষি মেরে বলল, ড্যাম ইট। আফরান গাড়ির পেছনের সিটে বসে আছে, তানভীর ড্রাইভ করছে। জানতে পেরেছিস কে লোকটা? সরি স্যার, এখনও জানতে পারিনি, তবে কলেজ বা ভাবির বন্ধু বান্ধব কেউ হলে এতক্ষণে জেনে যেতাম। তাহলে জলদি খোঁজ নে, করেছে কে এসব? আমার সাথে শত্রুতার কারণে নাকি অন্য কোনো কারণে? আমার সাথে শত্রুতা আমি বলেই আরিয়ার ক্ষতি করার চেষ্টা করেছিল। তার জন্যই আয়াসের সাথে এঙ্গেজমেন্টটা হতে দিলাম, যেন ভাবে যে আরও আমার সাথে নয়, আয়াসের সাথে কোনো রিলেশনশিপে আছে। কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে অন্যরকম। খুব কাছের কেউ যে সব কিছু জানে। আমার মনে হয় আপনার সাথে শত্রুতার কারণেই। দেখুন, দুটো খুনেই কিন্তু আপনাকে কিলার প্রমাণ করানো হয়েছে। নো, কিলার প্রমাণ করার চেষ্টা করছে না। আমার মনে হচ্ছে আমাকে খারাপ প্রেজেন্ট করেছে, সেটাও আরিয়ার সামনে। কিন্তু লাভটা কি ওই শালার? এটাই তো বুঝতে পারছি না। আপনারা কারা? আরে আমাকে ছাড়ুন বলছি। আরিয়ার কথায় ভ্রুক্ষেপ না করে মেয়ে দুটি আরিয়াকে গাড়িতে জোর করে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মূলত আরিয়া ক্লাসের মাঝে বের হয়েছিল, ভালো লাগছে না বিধায় হঠাৎ দুটি মেয়ে এসে আরিয়াকে জোর করে তুলে নিল। গাড়িতে আরিয়া বাড়াবাড়ি করছিল বলে বেহুশ করে ফেলেছিল। আরিয়া চোখ খুলে চারদিকটা একবার প্রত্যক্ষ করে নিল। কোনো হোস্টেল মনে হলো। পাশ থেকে একজন মহিলা বলে উঠল, ম্যাম এখন কেমন লাগছে? আরিয়ার মস্তিষ্ক সাথে সাথে সতেজ হয়ে উঠল। আপনারা কারা? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি কি করেছি? মহিলাটি কোনো উত্তর দিল না। কারো ফোন আসায় রুম থেকে বের হয়ে গেল। আরিয়া ভাবতে লাগলো, নিশ্চয়ই আমাকে কিডন্যাপ করেছে এনারা। কিন্তু আমি কি করেছি? আমাকে কিডন্যাপ করার কারণটা কি? কারো পায়ের শব্দ শুনে দরজার দিকে তাকালো। মুহূর্তেই চোখ দুটো বিস্ময়ের শেষ সীমায় পৌঁছায়। সে আর কেউ নয়, মিস্টার মাফিয়া আফরান চৌধুরী। আবার চট করে খাট থেকে লাফ মেরে নেমে বলল, আপনি এখানে? অন্য কেউ কিডন্যাপ করলে খুশি হতি বুঝি? বলে আরিয়ার গালে দুইটা থাপ্পড় বসালো। আমাকে মারলেন কেন? কি করেছি আমি? আমাকে শুধু শুধু মেরে শান্তি পান আপনি? আমার তো কাজ নেই আর। আগে বল, এত সাহস কোথায় পেলি? 2 দিন ছাড় দিয়েছি বলে মাথায় উঠে গেছিস? হ্যাঁ, কি করেছি আমি? শুধু শুধু কথা শোনাচ্ছেন কেন? কি করেছিস আবার প্রশ্ন করছিস? আরিয়া এবার আফরানের একদম সামনে গিয়ে ভীতহীন কণ্ঠে বলল, হ্যাঁ করছি, 100 বার করব। আপনার কি? এখন উত্তর দেন, কি করেছি? আফরান আরিয়ার হাত ধরে হ্যাচকা টানে, উল্টো ঘুরিয়ে আরিয়ার হাত দুটো ক্রস করে ধরে। আরিয়ার পিঠ আফরানের বুকে ঠেকে, বাম হাতের আঙুলগুলো সবটা জোর দিয়ে ধরে দাঁত পিষে বলল, এখন ওই আংটি পরে আছিস, দেখাচ্ছিস তোর এঙ্গেজমেন্ট হয়েছে? ছাড়ুন বলছি, লাগছে আমার। আমার লাগে না? অন্য কারো নামে আংটি পরে ঘুরবি, আমি চেয়ে চেয়ে দেখবো? আরিয়ার আংটির ধাঁচে লেগে আঙুল থেকে রক্ত ঝরছে। প্লিজ ছেড়ে দিন, সত্যি বলছি খুব ব্যথা পাচ্ছি। আফরান আরো শক্ত করে ধরে বলল, বছর আগে শরীরে ব্লেড দিয়ে এঁকেছিলাম, মনে নেই? এখন আবার ছেলেদের ছোঁয়া লাগাচ্ছিস শরীরে? আপনি ভুল বুঝছেন, আমাকে আপনি ছাড়া কেউ ছোঁয়নি আজ অব্দি। আফরান এবার সবটা শক্তি দিয়ে চেপে ধরলো, বলল, সবকিছু সহ্য করতে পারি, কিন্তু মিথ্যে একদম না। তোর এখন ডাবল শাস্তি পাওয়া উচিত, তাই না বল? হাতে লাগছে তো, আঙুলগুলো ভেঙেই যাবে। এবার ছাড়ুন বলছি, আমি মিথ্যা বলছি না। তা কাল রাতে কি আয়াস তোকে পালকি করে রুমে নিয়েছিল? হঠাৎ করে আরিয়ার গলা স্বাভাবিক হয়ে আসে। আরে আপনি কি সত্যি জেলাস? আফরান আরিয়ার কথায় থতমত খেয়ে যায়। বলুন আপনি জেলাস, সত্যি বলুন। এখন ব্যথা হচ্ছে না? আফরান আরিয়ার হাতটা আরো জোরে চেপে ধরল। আরিয়ার চোখ থেকে জল পড়ছে। চোখ বন্ধ করে ঠোঁটে হালকা হাসি রেখে আবারও বলল,
বলুন, আপনি জেলাস ফিল করছিলেন আয়াশ ভাইয়া আমাকে কোলে নেয়াতে। আফরান আরিয়ার স্বাভাবিক কণ্ঠ দেখে অবাক হলো। বাম দিক থেকে মাথাটা একটু সামনে নিয়ে আরিয়াকে দেখার চেষ্টা করলো, সফলও হলো। তাতে আরিয়ার চোখ বন্ধ, চোখ থেকে পানি গড়াচ্ছে বুকে। আফরান একবার মাথা ঘুরিয়ে নিচের দিকে আরিয়ার আঙুলে তাকালো। সাদা ফ্লোর, লাল টকটকে রক্তে বিভোর। সঙ্গে সঙ্গে আরিয়াকে একটু ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। আলিয়া টাল সামলাতে না পেরে বিছানায় গিয়ে পড়ে। আফরান জায়গা ছেড়ে বারান্দার সামনে গিয়ে কাকে যেন ফোন দিল। মিনিটের মাথায় কেউ এসে ফার্স্ট এইড বক্স দিয়ে যায়। আফরান ব্যান্ডেজ করে আরিয়ার পায়ের কাছে বসে আফসোসের মুখ নিয়ে আরিয়ার কেটে যাওয়া আঙুল দুটো ধরে নিজের সামনে আনে। আফরান ব্যান্ডেজ করতে যায়। আরিয়া হাত সরিয়ে নিয়ে বলে, আগে আমার উত্তর দিন। পাগলামো বন্ধ করো, হাতটা দাও। অনেকখানি কেটে গেছে, রক্ত ঝরছে অনেক। ঝরুক, ঝরতে দিন, সমান সমান করতে দিন। কি বলছো তুমি? নিজেই জানো। শুধু হাত দিতে বলেছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর বাড়াবাড়ি করো না। আরিয়া ঝুলন্ত পা দুটো গুটিয়ে খাটের উপর এনে আসন করে বসে বলল, যদি না বলেন এভাবেই থাকবো বলে দিলাম। আফরান বিরক্তি নিয়ে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, লাগবে না, আমি জোর করেই নিয়ে নেব। বলে আলিয়ার হাত ধরতে যায়, কিন্তু আরিয়া হাত সরিয়ে নেয়। আফরান আবারও চেষ্টা করে ধরতে। আরিয়া এদিক ওদিক হাত সরাচ্ছে আর মিটিমিটি হাসছে। আফরান অনেক চেষ্টা না পেরে খাটের উপরে উঠে আরিয়ার পেছনে বসে আরিয়ার কাঁধের উপর থুতনি রেখে দু পা দুদিক থেকে আরিয়ার কোলে উঠিয়ে আঁকড়ে ধরে বাম হাত ধরে বলল। আরিয়া কিছু বলল না। এভাবেই বসেই আফরান আরিয়ার আঙুলে ব্যান্ডেজ করে দিচ্ছে। বেশি ব্যথা পেয়েছো? তাহলে ভুল করো কেন এত? তুমি যদি আমার মতো করে চলো, আমি কিছু বলবো না। তাহলে অন্য লোকের নাম করা রিং কেন হাতে পড়তে হবে? এঙ্গেজমেন্টটা না হয়ে গিয়েছে কোনো রকম, তাই বলে সারাদিন পরে থাকতে হবে? আরিয়া বাধ্য মেয়ের মতো বসে আছে। আর যেন না দেখি কারো কোলে এভাবে উঠে যেতে। এত সস্তা কেন বানাও নিজেকে? তোমার শরীরটা কি সবার জন্য না? তাহলে কেন অন্য ছেলের ছোঁয়া শরীরে নাও? আমি কি বলেছিলাম আমাকে নিতে? আমি তো উঠতে চাইনি। হেঁচকির কারণে কথা বলতে পারছিলাম না বলে আর কিছু বলিনি। এত কাঁদতে হবে কেন? আরিয়া কিছুই বলল না। আর যেন না দেখি এমন করে কাঁদতে, ঠিক আছে? ওকে। আফরান মৃদু হেসে আরিয়ার গলার সাইডে চুমু খেলো। আরিয়ার শরীরে মৃদুর ঝাঁকানিতে কেঁপে ওঠে। আফরানের ব্যান্ডেজ করা শেষে আরিয়ার পেট জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে। এমন নীরবতার মাঝে আফরানের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে আরিয়ার গলার ঘাড়ে। আরিয়ার শরীর খানিক পর পর কেঁপে উঠছে। খারাপ লাগছে? আফরান দুষ্টু হাসে। তাহলে ভালো লাগছে? আরিয়া লজ্জায় মুখ ঢাকে দুই অঞ্জলি দিয়ে। আরিয়াকে এবার নিজের দিকে ফিরিয়ে মুখোমুখি বসায়। আরিয়া লজ্জায় লাল হয়ে আছে। লজ্জাবতী, আমার দিকে তাকাও। আরিয়া এবার নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। মুখ দেখতে দেবে না আমায়? আরিয়া এবার দুহাত মুখের ওপর থেকে সরালো। আফরান আরিয়ার লাল টকটকে গাল দুটো কোমল স্পর্শ করে চুমু বসালো। আরিয়া চোখ বন্ধ করে আছে। আরিয়া আফরানের শার্টের কলার দুহাতে ধরে আফরানের বুকে মুখ লুকায়। আফরান আবারও হাসল। একটু চুপ থেকে আবার বলল, আমার মানসিক শান্তি তুমি। তোমার প্রতিটা স্পর্শ আমার ভালো থাকার কারণ, অথচ তোমার এত দীর্ঘ সময় লাগলো সেটা বুঝতে। দীর্ঘ সময় বলতে আপনি আমাকে কত জনম ধরে ভালোবাসেন আগে সেটা বলুন। আফরান আরিয়ার কথার উত্তর করল না। আফরান আষ্টে পৃষ্ঠে আরিয়াকে জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আরিয়া এখনো আফরানের কলারেই ধরে আছে। আমার যে এই মুহূর্তে কারো মাঝে ডুবে যেতে ইচ্ছে করছে লজ্জাবতী। আরিয়া আফরানের বুকে কামড় বসালো।
লাগছে তো, আসতে দাও। আরিয়া এবার একটু জোরে আর একবার কামড় বসায়। ওহ, মেরে ফেলবা নাকি? ছাড়ো বলছি। বলেই আরিয়াকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা চালালো। খানিক পর ছেড়ে দিয়ে আরিয়া বলল, যখন আমাকে মারেন তখন আমার ব্যথা লাগে না? তাই বলে প্রতিশোধ নিবা? কিন্তু আমি যে সেদিন নিজের বুকে আঘাত করলাম সেটা কি কম ছিল নাকি? আরিয়ার মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। আতঙ্কিত চেহারায় আফরানের শার্টের বোতাম খুলতে লাগলো। বলে আফরানের বুক চেক করতে লাগলো। আরে করছো কি? রোমান্স করতে ইচ্ছে হয়তো আমাকে বলো, এভাবে তাড়াহুড়ো করে। চুপ একদম। হ্যাঁ, বুকের বাঁ পাশটায় দাগ পড়ে আছে এখনো, তার মানে এখানেই লেগেছিল। সেই জায়গায় চোখ ফেলে বলল, এখনো ব্যথা আছে তাই না? ও আচ্ছা, এই জন্য এভাবে শার্ট খুলতে হয়? বলুন, এখনো ব্যথা আছে খুব? জানি না, তবে যখন অবাধ্য হও তখন খুব ব্যথা লাগে এইখানটায়। আরিয়া আফরানের দিকে অসহায় চোখে তাকায়। আরে কি দেখছো? সত্যি বললাম, আর কখনো অবাধ্য হবে না। একদম সহ্য করতে পারি না কিন্তু, রাগের বসে সব ভুলে। আফরান এটুকু বলতেই কারো ঠোঁটের ছোঁয়া অনুভব করে নিজের ঠোঁটে। সেকেন্ড কয়েক পর আরিয়া সরে আসতে চায়, কিন্তু আফরান আরিয়াকে সরতে না দিয়ে উল্টো দুহাতে মাথার দুপাশে হাত রেখে শক্ত করে ধরে চোখ বন্ধ করে কিস করতে থাকে একাধারে। দুজনের গরম নিঃশ্বাস ঘন হচ্ছে, আছড়ে পড়ছে একে উপরের উপর, যেন যোগ কয়েক পরে শান্তিতে তৃষ্ণা নিবারণ করছে তৃপ্তির সাথে। বেশ খানিকক্ষণ পর হবে হয়তো 8 থেকে 10 মিনিটের মাথায় আফরান আরিয়াকে ছেড়ে দিয়ে খুব কাছে টেনে নিয়ে আবারও গলায় মুখ ডোবায়। সিল্কি চুলের শালীন ঘ্রাণ আফরানকে বেসামাল করে তুলেছে। আরিয়া আফরানের কলার চেপে ধরে আছে, নিঃশ্বাসের মৃদু আওয়াজ যেন মুহূর্তটাকে আরো উজ্জ্বল করে দিচ্ছে। অনেকক্ষণ পর আফরান নিজেকে ইচ্ছে করে আটকালো। নিষ্পাপ মেয়েটাকে এর চেয়ে বেশি অপবিত্র করতে ইচ্ছে হচ্ছে না তার। আফরান সরে এসে আরিয়াকে জড়িয়ে ধরল সবটা শক্তি দিয়ে। আরিয়ার শরীরের কম্পন এখনো থামছে না, কাঁপছে তার শরীর ভীষণভাবে। কিছুক্ষণ পর আফরান বলল, লক্ষ্মী সোনা ভয় পাচ্ছে? আরিয়া কিছু না বলে আফরানের কলার ছেড়ে হাত দুটো পিঠে জড়িয়ে ধরল। রিল্যাক্স আরু, আর কিচ্ছু করবো না, শান্ত হও। আরিয়া আফরানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল। আফরান বুঝলো এখন কোনো কথায় কাজ হবে না, তাই আরিয়াকে কোলে নিয়েই দাঁড়িয়ে গেল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাড়ি যাবে? আরিয়ার মুখে কোনো কথা নেই। আফরান আরিয়াকে নামাতে চাইলে আরিয়া নামল না। আফরান মৃদু হেসে বলল, কথা বলবে না? ঠিক আছে, বলো না। ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো। দেখো তোমার জামাটাও নষ্ট হয়ে গেছে রক্তে। আমি সেম ড্রেসের ব্যবস্থা করছি। আরিয়া কোনো কথা বলল না। আফরান বুঝলো তার মায়াবতী এখন লজ্জা আড়ষ্ট হয়ে আছে, একটু পার না হয় আবার বলবে। আফরান মুচকি হেসে আরিয়াকে নিয়ে খাটের উপর বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর একদিক হঠাৎ করে সামিরার বিয়ে ঠিক হল। অবশ্য হঠাৎ বললে ভুল হবে, ছেলেটা অনেক দিন ধরেই সামিরাকে কলেজে ফলো করত, কিন্তু সামিরা অত গুরুত্ব দেয়নি বিধায় সোজা বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। ছেলের বিলাসবহুল ঐশ্বর্য দেখে আর ছেলের বিষয়ে বিভিন্ন তথ্য জেনেই সামিরার বাবা আজমল শিকদার রাজি হয়েছেন এই বিয়েতে। এদিকে সামিরার মা রাবেয়া বেগম অবশ্য এত জলদি মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানালেও লাভ হলো না। সেদিন বাসায় ফেরার পর চাচা আমার হাতে কি হয়েছে জিজ্ঞেস করাতে বলেছিলাম দরজার চিপায় হঠাৎ লেগেছে, একটু ব্যথা পেয়েছি। আয়াস ভাইয়াও সেখানে ছিল, তবে আকবরিয়া আর প্রশ্ন করেনি সেটা নিয়ে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আজ 3 দিন হয় ভাইয়াকে দেখি না। সেদিন হোস্টেল থেকে ভাইয়া আমাকে গাড়িতে তুলে দিয়েছিল, এরপর আমি ভাইয়ার সামনে যাইনি। পরে জানতে পেরেছি ভাইয়া নাকি কোনো প্রয়োজনে দেশের বাইরে গেছে। এই মুহূর্তে আমরা সবাই শিকদার বাড়িতেই আছি।
প্রেমাও আমাদের সাথে আছে। শুনেছি আমার বাবা মাকেও আসতে বলেছিলেন, কিন্তু বাবা নাকি ব্যস্ত আছে, তাই আসতে পারবে না। চাচা বলল। হঠাৎ ধ্যান ভাঙে কাঁধে কারোর হাত রাখার স্পর্শ পেয়ে। সেই কখন থেকে ডাকছি, কি ভাবছিস? হ্যাঁ, আমি ভাবনা ভেঙে তাকিয়ে দেখলাম প্রেমা। বললাম, কখন ডেকেছিস? আমার তো মনে হচ্ছে বছর কয়েক ধরেই ডাকছি। যাই হোক, নিচে চল, সানিয়া ডাকছে। কিছু হয়েছে? চল না আগে বলে এক প্রকার টানতে টানতেই নিয়ে গেল আমায়। বাড়ির বড়রা এদিক সেদিক ছুটে কাজ করছে, আর 2 দিন পরেই তো বিয়ে। এত বড় বাড়ি গুছিয়ে বিয়ের মতো ডেকোরেশন করা কি একদিনেই সম্ভব নাকি? সামিরা একটু অভিযোগ করে বলল, তোরা আমাকে একা ফেলে রেখে কোথায় ছিলিস? হ্যাঁ, এখানে আমার কি কেউ পরিচিত আছে গল্প করার জন্য? আলিয়া একটু ঠাট্টা করে বলল, আহারে, বেচারিটা তো ভাইয়াকে কল দিয়ে কথা বলে, একাকিত্ব কাটাতে পারেন না। আমরা কি আপনার পাশে সবসময় তসবিহ গুনবো? প্রেমা হেসে বলল, সেটাই তো, ভাইয়ার সাথে তো পরিচয় আছিস, এই কল দিয়ে কথা বললেই পারিস। একটা জিনিস মানতেই হবে, জানিস ভাইয়ার কিন্তু ভীষণ সাহস। কিভাবে তোর বাবা মাকে ডিরেক্ট বিয়ের কথা জানিয়ে দিল। ইস, আমার জীবনেও যদি কেউ এমন আসতো। আফসোস আর আফসোস। একেবারে মনের কথাটাই বললি, কিন্তু তুই আর স্বপ্ন দেখে লাভ নেই। তোর তো আয়ুষ ভাইয়ার সাথে এক্সামের পরেই বিয়ে। আমি অবশ্য একটু আশা রাখতে পারি কেউ একজন এমন আসুক। উপস, কি রোমান্টিক বলে খিলখিল করে হাসলো প্রেমা। ছায়ার কথাটা আরিয়ার বুকটায় ছ্যাদ করে উঠল। আয়ুষ ভাইয়াকে সে বিয়ে করতে চায় না বিন্দুমাত্র। সে কেন আয়ুষ ভাইয়াকে বিয়ে করবে? সে তো আফরান ভাইয়াকে কথা ভাবতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি জমে, লজ্জায় আড়ষ্ট হয়। কি রে প্রেমা, ব্যাপারটা কি হলো? আর ওইভাবে লজ্জা পাচ্ছে কেন? সে তো পাবে, একটু আগে আয়ুষ ভাইয়ার কথা বললাম না, এই মেয়ে তো দিন দিন আয়ুষ ভাইয়ার প্রেমে পড়ছে, দেখিস না? ওই দিন স্কুলে গেল, দেখলি না? গলায় লাভ বাইট নিয়ে ঘুরছে আজকাল। অবশ্য আয়ুষ ভাইয়া একটা রোমান্টিক, সেটা দেখেই বোঝা যায়। প্রেমার কথায় আরিয়ার মুখটা একটু মলিন হয়। তোমাদের আয়েশ ভাইয়া রোমান্টিক, সেটা কিভাবে জানো? কথার আওয়াজ শুনে 3 জন পিছে ঘুরল। এদিক দিয়ে যাওয়ার সময় প্রেমার শেষের কথাটা শুনতে পেয়ে কথার রেশ টানলো আয়ুষ। ভাইয়া কখন আসলে? এই তো একটু আগেই। তা কি নিয়ে কথা হচ্ছে এখানে? কথার মাঝে যে আমি আছি সেটা কিন্তু শুনে ফেলেছি। প্রেমা আয়ুষকে দেখে এক দফা আবারও ক্রাশ খায়। চুলগুলো গোছানো, ফর্সা গায়ে লাল মেরুন টি শার্ট পরে আছে, কালো প্যান্ট টাকনোর উপরে গুটানো। প্রেমা তো অবাক হয়ে আছে। আরিয়া কথা কাটিয়ে বলল, তোরা গল্প কর, আমি আসছি। বলে আয়ুষের পাশ কেটে চলে যাওয়ার মাঝে আয়ুষ আরিয়ার বাহাত ধরে বলে, তোমার সাথে কথা আছে। আরিয়া আয়ুষের দিকে তাকিয়ে হাত ছোটানোর জন্য হাত মুচড়িয়ে যাচ্ছে। পারবে না ছুঁইতে, শুধু শুধু এমন করো না। বলে আরিয়াকে নিয়ে চলে গেল। সামিরা প্রেমা মিটিমিটি হাসছিল ওরা যাওয়ার পর। পাহাড় সমান হাসিগুলো ছাড়ল। আয়ুষ আরিয়াকে নিয়ে একটা রুমে গিয়ে দরজা আটকে দিল। ভাইয়া প্লিজ হাত ছাড়ুন বলছি, আমার ব্যথা লাগছে। মিথ্যা বলবি না, আমার উপর এখনো রেগে আছিস তাই না? তাই এমন করছিস। দরজা খুলে দিন, মানুষ কি ভাববে বলুন তো? কি ভাববে? হবু হাজব্যান্ডের ওয়াইফ একটু আলাদা থাকতেই পারে, তাই নয় কি? দেখুন, আমার খারাপ লাগছে, হাত ছাড়ুন। আপনি তো কখনো এমন জোর করেননি, তাহলে আজ এমন করছেন কেন? করিনি তো কি হয়েছে, আজ থেকে করব। তুই আমার কথাটা একটু ভাবিস কি? এতদিন হয়েছে এঙ্গেজ হয়েছে, ইচ্ছে করে একটু কথা বলেছিস কি? আমার কষ্ট হয় না? তোকে আমি ভালোবাসি, এটাই কি আমার ভুল বলা রিয়া? আমি জানি না, কিন্তু আমি কাউকে ভালোবাসি না। আয়ুষ আরিয়ার হাত ছেড়ে বাহু শক্ত করে ধরে বলল, কেন কেন বলিস না? আমি কি তোকে কোনো কিছুতে কিছু বলি? তোকে তো আমি বকিও না। তাহলে এতটা বছর নিঃশব্দে ভালোবেসে এসেছি,
আজ পর্যন্ত তোকে ছুঁয়ে দেখিনি। আমার ভালোবাসা তোর চোখে লাগে না? কি করছেন কি? ছাড়ুন বলছি, আমার ব্যথা লাগছে খুব। আয়ুষ এবার আরিয়াকে ছেড়ে দেয়। আমাকে ছোবেন না বলে দিলাম, আমার ভালো লাগে না অন্য কেউ আমায় ছুলে, অন্য কারোর স্পর্শ আমার অস্বস্তি হয়। আয়ুষ আরিয়ার দিকে তাকিয়ে রইল অসহায়ের মতো। এতটা ভালোবেসেও তার মন ছুঁতে পারল না। সামান্য স্বাভাবিক ছোঁয়াটাকে এত কিছু মনে করছে। আজ আয়ুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে, তাই তো চোখ দিয়ে পানি পড়ছে। আরে ভাইয়া, এভাবে কাঁদছেন কেন? আমি তেমন কিছু বলিনি তো। কাঁদবেন না আপনি। আয়ুষ হঠাৎ করেই আরিয়াকে বলে ওঠে, প্লিজ আরিয়া, আমাকে ফিরিয়ে দিস না, আমি বড্ড ভালোবাসি তোকে। আরিয়া কিছু বলার মতো আর সাহস পেল না। ছেলে হয়ে চোখে জল সত্যি বেমানান। হঠাৎ বাইরে কিছুর আওয়াজে আরিয়াকে ছেড়ে দেয় আয়ুষ। দরজা খুলে বোঝার চেষ্টা করে কি হয়েছে, কিন্তু সবই স্বাভাবিক। আরিয়া পেছন থেকে বলে ওঠে, উফ, এই ফুলদানিটা কিভাবে পড়লো? আরিয়ার কথায় আয়ুষ নিচের দিকে তাকায়। এত বড় একটা ফুলদানি বাতাসে তো পড়ে যাওয়ার কথা না, কিভাবে পড়ল? হয়তো কেউ যাচ্ছিল, ধাক্কা খেয়ে পড়ে গেছে। কিন্তু এটাও কিভাবে হয়? যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ফেলতো, তাহলে নিশ্চয়ই এখানে থাকতো এটা তোলার জন্য। আয়ুষের সন্দিহান দৃষ্টি চারদিকে, কাউকে দেখার চেষ্টা করলো। আরিয়া আর এখানে দাঁড়িয়ে না থেকে বলল, ভাইয়া প্লিজ আমাকে সাইড দেন, আমার এখানে ভালো লাগছে না। আয়ুষ আর কথা না বাড়িয়ে সাইড দিয়ে দেয়। তা তোর প্রেম কেমন চলছে হবু বউয়ের সাথে? আমারটা বাদ দে, আগে বল কোনো মেয়ে পেলি কিনা, নাকি সেই আগের পছন্দ নিয়েই পড়ে আছিস? যেটা পছন্দ হয়েছে সেটা তো আমি চাই, কিন্তু বাকিটা ভাগ্য। বাব্বা, তা আজকেও কি তার ছবিটাতে পারি না? এতটাই হট যে দেখলে শক খাবি। সো আমি চাই না আমার বন্ধুর এত জলদি হার্টের সমস্যা হোক। বলে চোখ টিপ মারল। সে যাই বল, তোরও এই একটা চয়েস দেখার বড্ড ইচ্ছা আমার, জানিস? যে কিনা ক্রাশ খেয়ে বসে আছে আর ওদিকে মেয়েটা জানেই না। মজা নিচ্ছিস? নে, সময় হলে এমনিতেই হাতে চলে আসবে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে নাবিল বলে উঠল, দেখে চলতে পারেন না, আজব তো। পেছন ফিরে প্রেমা বলে উঠল, বাড়িটা যেহেতু আপনাদের, আপনি ভালো জানেন তাই না? আমি না দেখতে পারি স্বাভাবিক। বোনের ফ্রেন্ড বলে ছেড়ে দিলাম, যাও এখান থেকে। আমি কি বলেছি ছেড়ে দিন? আজও আগে শুনেছি সামিরার মুখে আপনি নাকি ঝগড়ায় 100। আজ দেখেও নিলাম মহিলাদের মতো উঠে পড়ে ঝগড়া করেন। আজব তো, আমি কিছু বলেছি নাকি তোমাকে? আরে কি করছিসটা কি? চল তো প্রেমা, তুমি যাও। আপনার বন্ধুকে একটু বুদ্ধি দিন আপনার মতো ভালো হওয়ার। বলে হন হন করে চলে গেল। দেখলি কেমন ব্যবহার করলো? এই জন্যই সামিরাকে প্রেমার সঙ্গ দিতে নিষেধ করতাম। মেহমানের সাথে কেউ এমন ব্যবহার করে পাগল? তুই তো দেখছি আমার নয়, ওদের পক্ষেই আছিস। যা তো, আমার সাথে কি করছিস? বলে নাবিলও চলে গেল। আয়ুষ ওপরে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ সামিরার আওয়াজ পেয়ে থেমে গেল। ভাইয়া একটু এদিকে আসো তো। আয়ুষ সামিরার কাছে গিয়ে বলল, কিছু লাগবে? প্রেমা আর আরিয়াকে দেখেছো কোথাও? সে তো অনেকক্ষণ হয় দেখি না। কেন, আমাকে বল, কিছু লাগবে? সামিরা কাচুমাচু করতে করতে, কি বল? সামিরা পেছন ঘুরে দাঁড়িয়ে বলল, এটা। আয়ুষ ঠিক বুঝল না। বুঝিয়ে বল। জামার চেইনটা একা পারছি না। আয়ুষ বুঝল চেইনটার দিকে তাকিয়ে এটা লাগাতে গেলেই হয় সমস্যা। আসলে এটা একটু টাইট হয়ে আছে। আয়ুষ একটু জোরে লাগাতে যায় আর এটা ছিঁড়ে যায়। সামিরার স্লিম শরীর থেকে জামাটা সাথে সাথে কাঁধ ভেদ করে পড়তে যায়। আয়ুষ সেটা ধরে।
আয়ুষের হাত সামিরার ঘাড়ে স্পর্শ করে। অবশ্য আয়ুষের এত খেয়াল নেই এসবে, কিন্তু সামিরার ভীষণ আনইজি হচ্ছে। এত বছর এই বাড়িতে আয়ুষ ভাইয়া ছিল কই, এমন পরিস্থিতিতে তো কখনো পড়েনি, তাহলে আজই বা কেন এমন হচ্ছে? সরি, তোর জামাটা নষ্ট করে ফেললাম। আসলে এটার জিপটাই ভালো ছিল না। এক কাজ কর, অন্যটা পরে নে। সামিরা মাথা নেড়ে সায় দেয়। নে, এটা ধর। সামিরা জামা ধরার আগে আয়ুষ ছেড়ে দেয় খেয়াল না করে। এখানেই হয়েছে বিপত্তিটা। জামাটা সাথে সাথে পড়ে যায়। আয়ুষ না বুঝে চট করে সামিরাকে পেছন থেকে ধরে নেয়। আয়ুষের ডান হাত। সত্যি বলতে আয়ুষ ভাবেনি কি থেকে কি হয়ে যাচ্ছে। সেট ঠিক মতো নিজেকেও সামলে রাখতে পারিস না। হ্যাঁ, একটু ধমকিয়ে। সামিরা কিছু বলল না। এই মুহূর্তে সামিরা কি করবে সেটাও তার জানা নেই। ভয়ে তার বুক কাঁপছে। আয়ুষ হয়তো এতক্ষণে বুঝেছে ব্যাপারটা। কোমল কণ্ঠে বলল, কি করব বল, ইচ্ছে করে। সামিরা আয়ুষের কথা শেষ করতে না দিয়ে বলল, প্লিজ হাতটা সরান। আয়ুষ টুপ করে হাতটা সরিয়ে নেয়। এতেও হয় আরেক বিপত্তি। এতে করেই কাঁধের সাইড অবধি যা ছিল এখন কোথায় যাচ্ছে সেটা বোঝার ক্ষমতা আমার নেই। আয়ুষ চোখ দুটো অফ করে বিরক্তি নিয়ে বলল, ড্যাম ইট। সামিরা চুপ, একদমই কিছু বলছে না। আয়ুষ পরিস্থিতি কি হতে পারে কেউ দেখলে সেটা আঁচ করতে পারছে, কিন্তু কিছু করার নেই। দ্রুত করে কিছু একটা ব্যবস্থা করলো। সামিরা বারবার কেঁপে উঠছে। আয়ুষের টি শার্টের গলার দুদিকে খামচে ধরে। আয়ুষ এবার চোখ খুলে ধমকিয়ে বলল, পাগল হয়েছিস নাকি, মাথাটা একদম গেছে? বলে কোনো কিছুর পরোয়া না করে সবটা বুঝেই দ্রুত পায়ে রুম ছাড়ে। আরিয়া জাফর সাহেবের কাছে মিনতি করে। কখন থেকে একটা বার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে। তিনি বারবার বলছেন লাগবে না, একা গিয়ে ওখানে কি করবে। তাছাড়া আফরান যদি বাড়িতে থাকে তোকে মারধর করবে আমি নিশ্চিত। প্লিজ চাচা, এমন করো না। এত মানুষের সামনে থাকতে আমার কেমন জানি লাগছে, মনটা ভালো লাগছে না। সকাল সকাল আবার চলে আসবো। জাফর সাহেবও নিজের কথায় দৃঢ়। নিষেধ করেছি, যাওয়া লাগবে না মানে লাগবে না। আরিয়া অভিমান কণ্ঠে বলল, ঠিক আছে, তোমার সাথে কাটতে যাও। জাফর এই মিনতি কিভাবে ফেলবে, তাই তো বাধ্য হয়ে বলল, আরে আচ্ছা, মুশকিলে ফেলেছিস তো। ঠিক আছে যা, আমি আয়েশকে বলে দিচ্ছি নিয়ে যাবে। আয়েশ ভাইয়ের সাথে যাবো না, আমাকে ড্রাইভার কাকুর সাথে পাঠিয়ে দাও, তাতেই চলবে। ঠিক আছে। আরিয়া খুশিতে জাফরকে একবার জড়িয়ে ধরে। শোন, খালি বাড়ি ভয় পেলে আমাকে জানাস, ঠিক আছে? ওকে। যদি ওই বজ্জাটা থাকে তবে ওর সামনে যাস না, ঠিক আছে? বজ্জাত বলে কাকে বুঝিয়েছে ভালো করেই বুঝতে পারছে, কিন্তু তার মিস্টার মাফিয়া মোটেও বজ্জাত নয়, সেটা কেউ না জানলেও সে ভালো করেই জানে। আচ্ছা চাচা, গেলাম আমি। বলে আরিয়া জায়গা ছাড়ল। রাত প্রায় 11টার ওপরে বাজবে হয়তো। আরিয়া বাড়িতে ঢুকে প্রথমেই আফরামের রুমে গিয়ে দরজা হালকা ঠেলে উকি মারে। না, মিস্টার মাফিয়া এখনো আসেনি। মূলত এটা দেখার জন্যই বাড়িতে আসা। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল আফরানকে না পেয়ে। নিজের রুমে যাওয়ার পথে ছাদ থেকে কিছুর আওয়াজ শুনতে পেল। আরিয়া ভয়ে ঢোক গেল, এই বুঝি ভূত এসে তাকে নিয়ে যাবে। আবারও কিছু ভাঙার আওয়াজ পেল। আচ্ছা, ছাদে কি কেউ আছে? এত আওয়াজ কিসের হচ্ছে? চোর ঢোকেনি তো আবার? আরিয়া পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। ছাদের দরজার কাছে উকি দিল, কাউকে দেখতে পেল না। দরজা খুলে ছাদে ঢুকে বা সাইডে গিয়ে চোখ আটকালো। ছাদের ওপর যে কাচের টেবিলটা ছিল সেটা ভেঙে টুকরো টুকরো কাঁচগুলো চারদিকে ছিটিয়ে আছে। কাচের উপরে টিপ টিপ রক্ত। চায়ের কাপগুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে আছে। আরিয়া ঠিক বুঝলো না এখানে হয়েছেটা কি, তাই বোঝার চেষ্টা করে আরিয়া আরেকটু সামনে গেল।
ছাদের কর্নারে চোখ গেল। আফরান আকাশে তাকিয়ে আছে, হাতে সিগারেট জ্বালানো। কয়েক হাত পেছনে তানভীর মাথা নতজানু হয়ে অপরাধীর মতো তাকিয়ে আছে। আফরানকে দেখে আরিয়ার চোখ দুটি খুশিতে ছলছল করছে, আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে আফরানকে পেছনের দিক থেকে জড়িয়ে ধরল। আফরান স্ট্রং হয়ে দাঁড়িয়ে রইল। মনে হয় সে আগে থেকে জানতো এমনটাই হবে, তাই তো বিন্দুমাত্র নড়েওনি। আরিয়াকে দেখে তানভীর ছাদ ছাড়ে। প্রায় মিনিট কয়েক পর আরিয়া বলতে শুরু করে, আমাকে না বলে কেন চলে গিয়েছিলেন? হ্যাঁ, কতদিন হলো গুনে দেখেছেন? একটু কল পর্যন্ত দেননি। কতটা নিষ্ঠুর আপনি। আফরানের মুখে কোনো কথা নেই। কি হলো, কিছু বলছেন না কেন? আর আপনি সিগারেট খান, আগে তো কখনো দেখিনি। আফরান আকস্মিক আরিয়ার ডান হাত ধরে আরিয়াকে উল্টো ঘুরিয়ে নেয়। আহ, করছেন কি? ব্যথা পাচ্ছি, ছাড়ুন বলছি। আফরান কোনো কথাই বলছে না। এত জোরে ধরেছেন কেন আজ? আগে তো কখনো এতটা জোরে ধরেননি। আমার হাত হাত মচকে যাবে তো। আফরানের মুখে কোনো কথাই নেই, সিগারেট টেনেই যাচ্ছে বাম হাতে। আরে, এগুলো ধোয়া আমি সহ্য করতে পারি না। আপনি এটা ফেলে দিন, কি বিশ্রী গন্ধ হচ্ছি। আহ, ছাড়ুন বলছি। কি করেছি আমি, আগে বলবেন তো নাকি? আফরান এবার মুখ খুলল ভয়ার্ত গলায়। কি পেয়েছিস আমাকে? যেভাবে ইচ্ছা খেলবি, যা ইচ্ছা করে বেড়াবি, যার তার সাথে রুম শেয়ার করবি। কি সব বলছেন আপনি? ন্যাকামো করবি না একদম। সুযোগ পেয়েছিস অমনি ওরা শুরু করেছিস। লজ্জা করে না তোর? এতই বেটা মানুষের সান্নিধ্য দরকার তোর? 2 দিনের জন্য বাইরে ছিলাম, অমনি একা রুমে মানুষ নিয়ে ঢুকে পড়িস। বলেই হাতের জ্বলন্ত সিগারেটটা আরিয়ার বাঁ দিকের ঘাড়ে ধরল। আহ, জ্বলছে খুব, প্লিজ এটা সরান, মরে যাব তো। আপনি সত্যি খুব পাষাণ্ড, একদম বাজে আপনি। আপনার সাথে আর কথাই বলবো না। বলে কাঁদতে লাগলো আর ছোটার চেষ্টা চালালো। আফরান হাতের সিগারেট নিভার আগ পর্যন্ত ধরে রাখলো এভাবে। এইখানটায়, ঠিক এইখানটায় মাথা রেখেছিল, তাই না? কি বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না ভাইয়া, ছেড়ে দিন এবার প্লিজ। কেন থাকতে মন চায় না? আমিও তো পুরুষ মানুষ। তোর তো খুব পছন্দ পুরুষ মানুষের ছোঁয়া, তাই না? আমাকে যা বলার বলুন, আমার চরিত্র নিয়ে একদম বাজে কথা সহ্য করব না, বলে দিলাম। তোর আবার চরিত্র আছে নাকি? ওহ, আই এম স্ট্রেঞ্জ। তোর মতো মেয়েদের চরিত্রও থাকে? একটা দিয়ে হয় না, 1000টা লাগে। আরিয়া চোখের জল ফেলছে। আপনি খুব খারাপ। আমি আর আপনার সাথে কথাই বলবো না। দেখবেন, আমার হাতটা ছাড়ুন বলছি। আমি আর পারছি না নিতে, মরে যাব। আফরান কোনো কথা না বলে আরিয়ার শরীর থেকে আগুনটা সরালো। পাগল হয়ে গেছেন ভাইয়া, আপনি সত্যি পাগল হয়ে গেছেন। এমন করছেন কেন বলুন তো? আমি বলছি তো আমি কিছু করিনি, সত্যি বলছি। ছেড়ে দিন প্লিজ, আপনার সামনে আর আসবো না। আমি আপনার রাগের কারণ হতে চাই না। আরিয়া কথাগুলো যেন আফরানের বিষাক্ত মনে হলো। আরিয়ার হাত ছেড়ে দিয়ে নিজের দিকে ফিরিয়ে 2 গালে কষে একের পর এক চর বসালো। আরিয়ার ঠোঁট কেটে রক্ত জমল, কিন্তু আফরানের এসবে কোনো মাথা ব্যথা নেই। এবার সে আরিয়ার 2 হাতের বাহু ধরে নিজের কাছাকাছি এনে সবটা শক্তি দিয়ে বাহুতে খামচি বসালো। কেটে গিয়ে রক্ত পড়ছে, এসবের কোনো পরোয়া করলো না। নিজের কাজেই দৃঢ়তা রাখলো আফরান। আরিয়া এসব সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত জ্ঞান হারিয়ে নিচে লুটিয়ে পড়ে। সকালবেলা আরিয়া নিজেকে নিজের রুমে আবিষ্কার করলো। পাশের চেয়ারে একজন মেয়ে বসে আছে। আরিয়া উঠে বসে। মেয়েটা হালকা শব্দে চোখ মেলে বলে, সরি ম্যাম, আসলে চোখ লেগে গিয়েছিল। এখন কেমন আছেন? শরীর ভালো লাগছে? আপনি কে? আমি একজন নার্স। রাতে স্যার আমাকে ডেকে বলেছিলেন আপনার খেয়াল রাখতে। আরিয়ার শরীর ব্যথা আর দুর্বলতায় ভীষণ খারাপ লাগছে, তাই আবার শুয়ে যায়। ম্যাম, কিছু নিয়ে আসি?
মেয়েটা কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, এগুলো খেয়ে নিন। আরিয়া কথা বলল না। বুঝেছি, হাত ব্যথা তাই তো, আমি খাইয়ে দিই।